কোষে দেখি 25-এর আমরা চলে এসেছি 16 নম্বর অঙ্কটাতে। তো 16 নম্বর অঙ্কটা কি বলছে, খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে, ঠিক আছে, এর মানে কি? তার মানে হচ্ছে হলো সূর্য যদি আমি যদি মাটি থেকে দেখি, তাহলে সূর্য ধরো এরকম একটা জায়গাতে রয়েছে। তো সূর্যকে যদি দেখি তাহলে সেক্ষেত্রে অনুভূমিক রেখার সাথে, মানে এই যে সমতলের সাথে যে রেখাটা, তার সাথে যে কোণ উৎপন্ন করে সেইটাই 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। সেই জন্য বলেছে উন্নতি কোণ, কারণ নিচ থেকে উপরের দিকে সূর্যকে দেখছি। কোন সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য যা হয়, মানে সূর্যের উন্নতি কোণ যদি 45 ডিগ্রি থাকে, তখন ধরো একটা স্তম্ভ এরকম রয়েছে, তাহলে যদি এরকম একটা স্তম্ভ থেকে থাকে, তাহলে তার ছায়া কোনটুকুনি হবে? তার ছায়া নিশ্চয়ই এইখান থেকে এইটুকু হবে, তাই না? কারণ এইখান থেকে সোজাসুজি সূর্যের রেখা পড়লে এর যে মাথাটা এখানে যেখানে টাচ করবে সেটা এইখানে, তার মানে এইখান থেকে গোড়া অবধি পুরোটা ছায়ার দৈর্ঘ্য। তাহলে 45 ডিগ্রি যখন সূর্য থাকে তখন ছায়ার দৈর্ঘ্য এতটা হয়। এবার বলছে উন্নতিকোণ 30 ডিগ্রি হলে, উন্নতিকোণ 30 ডিগ্রি মানে ধরো সূর্যটা আরেকটু নিচের দিকে নেমে এসছে, এরকম একটা জায়গায় চলে এসছে, তাহলে তখন এইখান থেকে উন্নতিকোণ কিরকম হবে? এইরকম হবে মাটি থেকে দেখলে, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখো কোণটা কিন্তু একটু ছোট হয়ে গেল, যে ছোট কোণটার মান হচ্ছে হলো 30 ডিগ্রি। তো সেইটাই তোমাদের বলে দিয়েছে 30 ডিগ্রি, কারণ সূর্য যত নিচের দিকে নামবে তত কি হবে? কোণ ছোট হতে থাকবে আর ছায়ার দৈর্ঘ্য বড় হতে থাকবে। এই জন্য দুপুরবেলা ছায়ার দৈর্ঘ্য ছোট হয় আর বিকেল বেলার দিকে ছায়ার দৈর্ঘ্য বেশি হয়, কারণ বিকেল বেলার দিকে রোদ, এই সূর্য উপরে থাকে না, একটু নিচের দিকে থাকে, তাই না? অনেকটাই নিচের দিকে থাকে। তো এবার এক্ষেত্রে কি বলছে, উন্নতিকোণ 30 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। অবভিয়াসলি বেড়ে যাবে, স্বাভাবিক ব্যাপারে তোমরা জানি, কিন্তু কতটা বাড়বে? 60 মিটার বাড়বে বলছে। তাহলে 60 মিটার কোনখান থেকে কোনটুকু হবে? এখান থেকে এইটুকু হবে, কারণ বাড়বে 60 মিটার। কিন্তু দেখো যখন 45 ডিগ্রি থাকবে তখন কিন্তু ছায়ার দৈর্ঘ্য এতটা, 30 ডিগ্রি যখন থাকবে তখন ছায়ার দৈর্ঘ্য পুরো এত বড়, কিন্তু স্তম্ভের দৈর্ঘ্য কিন্তু সেই সেমই আছে, এইটুকু। তাহলে বেড়েছে কোনটুকু? এইটুকু বেড়েছে, তো সেটাই 60 মিটার। তাহলে এটা লিখে দাও 60 মিটার, তাই না? এখান থেকে এইটুকু এম দিয়ে মিটার প্রকাশ হয়েছে, চলো এমটাও লিখলাম না, 60 নিচে লিখলাম মিটার, ঠিক আছে? তো ওইটুকু আমাদের খালি বলে দিয়েছে, এইটুকু আমাদের তথ্য খালি বলে দিয়েছে, ডেটা এইটুকু। এইবার আমাদের যেটা বের করতে হবে সেটা হলো স্তম্ভটির উচ্চতার নির্ণয় করি। স্তম্ভ বলতে সূর্য টুর্য মুছে দিলাম, তো স্তম্ভ বলতে এইখান থেকে এই পর্যন্ত একটা নামকরণ করে দিই এ, নিচেরটা বি, আর এই পয়েন্টটাকে সি, আর এই পয়েন্টটাকে ডি নামকরণ করে দিলাম। তাহলে এ বি আমাদের স্তম্ভ, যার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। চলো শুরু করা যাক অঙ্কটা। অঙ্ক শুরু করার আগে আমাদের একটু নামকরণ করে নিতে হবে। এ বি সমান সমান স্তম্ভের দৈর্ঘ্য, তাই তো, যেটা আমাদের বের করতে হবে। এরপরে বিসি যদি লিখতে পারো, বিসি সমান সমান কি হবে? প্রথম ছায়ার দৈর্ঘ্য, তাই তো। প্রথম যে ছায়াটা 45 ডিগ্রিতে তৈরি হয়েছিল সেটাই তো বিসি। তারপরে বিডি যেটা, সেটা কি? সেটা হচ্ছে হলো দ্বিতীয় ছায়ার দৈর্ঘ্য। হ্যাঁ, এইবার শুরু করা যাক আমাদের প্রথম ত্রিভুজ নিয়ে। কোন ত্রিভুজটা নিয়ে শুরু করব আমরা? ছোট ত্রিভুজটা নিয়ে শুরু করি, চলো এ বি সি। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই, তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি মানে কোন ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করব, এখানে একটা বোঝার বিষয় আছে। বোঝার বিষয়টা হলো এই যে দেখো আমরা এখানে কি বের করতে চলেছি? আমরা এখানে বের করতে চলেছি স্তম্ভের দৈর্ঘ্য, তাই তো। এবার এইখানে কোন কোনটাকে নিয়ে অঙ্ক করা হচ্ছে? 45 ডিগ্রি, তার মানে এর বিপরীতে এটা রয়েছে, তার মানে কি? লম্ব। তার মানে আমাদের লম্ব তো লাগবে। এবার লম্বর সাথে আমরা অতিভুজটাকে নেব নাকি ভূমিটাকে নেব, তার উপরে বেস করেই তো আমরা ত্রিকোণমিতিক অনুপাত হিসাব করব, সাইন ট্যান কস, ট্যান কট সেক কসেক এইসব জিনিসগুলো। তাহলে লম্ব লাগবে, কিন্তু ভূমি নেব নাকি অতিভুজ নেব সেটা বুঝতে পারছি না। সেটা কি করে বুঝবো? সেটা বুঝবো এইভাবে, দেখো এর পরের যে আমরা ত্রিভুজটা নিয়ে অঙ্ক করতে চলেছি সেটা কোনটা? এ বি ডি, পুরো বড় ত্রিভুজটা। বড় ত্রিভুজটার ক্ষেত্রেও আমাদের লম্বর সাহায্য নিতে হবে। আরেকটা জিনিসের সাহায্য নিতে হবে, যেটা হচ্ছে হলো, ভালো করে বলি, দেখো বড় ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে হলো স্তম্ভের দৈর্ঘ্য তো নিতেই হবে, মানে লম্ব তো লাগবেই। তার সাথে সাথে আরেকটা কি লাগবে সেটা দেখো, বড় ত্রিভুজটার ক্ষেত্রে একটা হিন্ট দিয়ে দিয়েছে, যে বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই ছোট একটুখানি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। এবার এই বাহুর দৈর্ঘ্যটা মানে 60 মিটারটা কিসের অংশ? ভূমির অংশ নাকি অতিভুজের অংশ? ভূমির অংশ। তার মানে কি আমাদের নিশ্চয়ই ভূমিটা কাজে লাগবে, আর ভূমি কাজে লাগবে, এদিকে লম্ব তো কাজে লাগছেই, তার মানে আমরা কোনটাকে নিয়ে কাজ করব? ট্যান নিয়ে কাজ করব, এটা বড়টার ক্ষেত্রে। এবার দেখো বড়টার ক্ষেত্রে যখন আমরা ভূমি নিয়ে কাজ করব, তার মানে ছোটটার ক্ষেত্রেও আমাদের ভূমি নিয়ে কাজ করতে হবে, কারণ ভূমি যদি ছোটটা না জানি তাহলে বড়টাও জানতে পারবো না। যার ফলে আমাদের ছোটটার ক্ষেত্রেও আমাদের ট্যান নিয়ে কাজ করতে হবে। কেন? কারণ ছোটটার ক্ষেত্রে আমাদের ভূমি নিয়ে কাজ করতে হবে, ভূমি আর লম্ব। এতটা বোঝালাম, তার কারণ হচ্ছে হলো দেখো
বোঝানোর পেছনে একটাই অর্থ, যে তোমরা তোমাদের মনে যেন কোনো রকম প্রশ্ন না থাকে, যে আমি এখানে ডাইরেক্ট আমি লিখলাম এবিসি থেকে, ত্রিভুজ এবিসি থেকে পাই, তারপরে লিখবো ট্যান অফ 45 ডিগ্রি। তোমরা বলবে দাদা ট্যান অফ 45 ডিগ্রি কেন করলে, তোমরা তো এখানে কটও করতে পারতে, বা সাইন কস এগুলো কেন করলে না? তার কারণেই আমি এতটা তোমাদের বোঝালাম। যাই হোক, ট্যান কেন নেবে নেবে সেটা বুঝতে পেরেছো। তাহলে এবার ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব মানে এবি, ঠিক আছে। দ্বিতীয়টা কি? ভূমি, বিসি। এবার দেখো আমরা কোনোটারই মান জানি না, যার ফলে তাদের নাম যেটা রয়েছে সেই হিসেবেই রেখে দেবো। তারপরে ট্যান 45 ডিগ্রিতে হয় 1, আর উপরে ডান দিকে এবি বাই বিসি। ঠিক আছে, ভালো কথা। এখান থেকে তাহলে আমরা কি পেলাম? এবি সমান সমান বিসি পেলাম। তাহলে আমরা প্রথম ত্রিভুজটা থেকে পেলাম যে স্তম্ভের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য প্রথম ত্রিভুজের ক্ষেত্রে সমান। ব্যাস, তাহলে এটাকে একটা 1 নম্বর নামকরণ করে দাও। চলো এবার দ্বিতীয় যে ত্রিভুজ রয়েছে সেটা থেকে শুরু করা যাক। দ্বিতীয় ত্রিভুজ কোনটা? বড় ত্রিভুজটা এ বি ডি, তাহলে সেটা লিখে দেবে ত্রিভুজ এ বি ডি থেকে পাই। ঠিক আছে, ত্রিভুজ এ বি ডি থেকে পাই। তাহলে এ বি ডি এর থেকে আমরা কোনটা ইউজ করব বলেছিলাম? ডাইরেক্ট এখন লিখে দেবো ট্যান। কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি, সমান সমান লম্ব মানে কত? এ বি, ভূমি মানে কত? বড়টার ক্ষেত্রে ভূমি মানে কত? বিডি, তাই তো? তাহলে সেটাই লিখবো বিডি। এবার আমরা পরের লাইনটাতে tan 30 এর মান বসিয়ে দেবো 1/√3 সমান সমান এখানে কত? এ বি ডিভাইডেড বাই বিডির জায়গায় আমরা একটা জিনিস করব কি? বিডি মানে আমরা কি জানি? টোটাল এতটা লেন্থ। তো সেটাকে আমরা ভাঙিয়ে কি লিখতে পারি? বিসি মানে এইখান থেকে এইটুকু বিসি, আর এইখান থেকে এইটুকু 60, মানে বিডি যেটা সেটা সমান সমান আমরা কি লিখতে পারি? বিসি মানে এইটুকু প্লাস 60 লিখতে পারি। তো দুটোকে যোগ করেই তো বিডি হলো, দুটোকে যোগ করেই তো টোটাল বিডি হলো। তাহলে সেই কারণে এই যে বিডির জায়গায় আমরা বিসি প্লাস 60 লিখে দেবো। চলো এরপরে কি করব? বজ্রনন করব। বিসি প্লাস 60 সমান সমান এ বি ইন্টু √3। এবার এটা একটু মুছে করি। দেখো আমরা তাহলে এটা পেয়েছিলাম। এবার এর পরের লাইন কত হবে? এর পরের লাইন হবে, আমরা এখানে কি করব? দেখো এখানে আরেকটা বোঝার জিনিস, আমরা এই যে একটা সম্পর্ক পেলাম বিসি প্লাস 60 সমান সমান এ বি √3, এই সমীকরণে এই সমীকরণ থেকে আমাদের কি কি বের করতে হবে? আমাদের খালি বের করতে হবে এ বি, মানে আমাদের এ বিটাই খালি বের করতে হবে, বিসির কিন্তু কোনো দরকার নেই, তাই না? তার মানে কি এই সম্পর্কটা থেকে আমাদের বিসিটাকে সরাতে হবে, বিসিটাকে সরিয়ে আমাদের এ বি আনতে হবে। কি করে আনবো? দেখো আগের সম্পর্কে তোমরা পেয়েছিলে প্রথম ত্রিভুজটা থেকে যে এ বি সমান সমান বিসি, পেয়েছিলে তো? তাহলে বিসির জায়গায় আমরা এ বি লিখে দেবো পরেরটার থেকে। তাহলে এখানে যদি করি তাহলে আমরা কি লিখবো? বিসির জায়গায় এ বি লিখলাম প্লাস 60 সমান সমান ডান দিকে এ বি √3। হ্যাঁ, এবার আমাদের কি বের করতে হবে? দেখো খালি এবার অজানা খালি এবি, স্তম্ভের দৈর্ঘ্যটা খালি অজানা, ব্যাস। এবার তাহলে খালি এবি বেরোবে, আর কোনো সমস্যা নেই। তাহলে এবার কি করব? আমরা এই এবিটাকে ডান দিকে নিয়ে চলে আসি। তাহলে এ বি √3 তো ডান দিকে ছিলই, এই এবিটা ডান দিকে এলে মাইনাস এবি হয়ে যাবে। এবার এই ডান দিকের এই দুটো থেকে এবি কমন যাচ্ছে, পড়ে রইলো কি? √3 মাইনাস 1, 60 সমান সমান। এবার আমরা কি করব? এবি বের করব। তাহলে 60 লিখে দাও সমান সমান খালি এবি বের করব। এবির সাথে টোটাল জিনিসটা গুণ অবস্থায় আছে, তো বাঁদিকে নিয়ে চলে আসবো মানে নিচে চলে আসবে, √3 মাইনাস 1, ঠিক আছে? এরকম চলে আসবে। তাহলে এবার একটু গুছিয়ে লিখি, এবিটাকে বাঁদিকে লিখি আর এগুলোকে ডান দিকে লিখি। তাহলে এবি সমান সমান কত পেলাম? এবি সমান সমান পেলাম 60 ডিভাইড বাই √3 মাইনাস 1। এটাই কি আমাদের অ্যান্সার? না। কেন? কারণ যখন যখন নিচে এরকম রুট দিয়ে বেরোবে না, মানে হর সবসময় রুট দিয়ে বেরোবে, তখন হিসাব করে নেবে যে তার নিশ্চয়ই করণীয় নিরসন করতে হবে, নিচের থেকে রুট হাঁটাতে হবে। কি করে হাঁটাবো? এক্ষেত্রে হাঁটাতে গেলে নিচে যেটা রয়েছে তার ঠিক অপোজিটটা দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। তার নিচে কি রয়েছে? √3 মাইনাস 1, তাহলে √3 প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। ঠিক আছে, এইটা করবে, একটু সমাধান করবে, দেখবে নিচের থেকে রুট সরে গেছে। কিভাবে? দেখো আমি দেখিয়ে দিই। 60 ইন্টু √3 প্লাস 1, নিচে √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, কোনো ফর্মুলা কি মনে পড়ছে? √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এরকম দেখতে তো অনেকটা। তার মানে কি এটা কোন সম্পর্ক, কোন সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে কত? √3 তার হোল স্কোয়ার, মাইনাস বি মানে কত? 1, তাহলে 1 তার হোল স্কোয়ার। এর পরের লাইনে কি হবে? 60 অ্যাজ ইট ইজ ওপরে যেরকম রয়েছে √3 প্লাস 1 এরকম বসিয়ে দেবো। নিচে আমাদের √3 তার হোল স্কোয়ার কত হয়? 3 হয়, মাইনাস 1 এর হোল স্কোয়ার 1 হয়। তারপরের লাইন কি হবে?
60 ইন্টু √3 প্লাস 1 ডিভাইডেড বাই নিচে 3 থেকে একবার দিলে 2, সেই 2 এর সাথে উপরে 60 কেটে গেলে পড়ে থাকবে 30। তাহলে কত পড়ে থাকলো ওভারঅল? 30 ইন্টু √3 প্লাস 1। এবার দেখো এটাও তোমরা অ্যান্সার রাখতে পারো তখন যখন তোমাদের √3 এর মান জানা নেই, কিন্তু তোমাদেরকে এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে √3 এর মান মনে রাখা খুব দরকার, কারণ √3 হিসেবে বসিয়ে রাখলে চলবে না। তোমাদের √3 সমান সমান কোনো কোনো অঙ্কে দেখবে এই মানটা বলে দিয়েছে, ঠিক আছে, √3 সমান সমান 1.732, আবার কোনো কোনো অঙ্কে বলে দেওয়া থাকবে না। তো তোমাদের এই সম্পর্কটা মনে রেখে দিতে হবে, যার ফলে যেখানে যেখানে তোমাদের থাকবে না সেখানেও যাতে তোমরা ইউজ করতে পারো। তো যদি আমরা এখানে √3 মানটা ইউজ করি তাহলে কি হবে? 30 ইন্টু √3 জায়গায় 1.732 প্লাস 1। ব্যাস, এবার একটা সমাধান করবো। 30 ইন্টু 1.732 প্লাস 1 মানে 2.732। জাস্ট তার মানে এবার 30 এর সাথে এটা গুণ করলেই আমার অ্যান্সার বেরিয়ে আসবে। তো সাইডে এখানে করে নি, কত আছে? 2.732 ইন্টু 30, ঠিক আছে। 30 এর সাথে গুণ করব না, কারণ ফালতু ফালতু শূন্যর সাথে গুণ করে লাভ নেই, শেষের দিকে ওটা হিসাব করে নেবো। 3 দুগুণী 6, 3 3 9, 3 7 21 1 হাতে 2, 3 দুগুণী 6 আর 2 8। কত ঘর সরে আসবে? 3 ঘর। তাহলে এখানে হবে। এবার আমরা একটা 10 গুণ করতে হবে, কারণ 30 ছিল, তাহলে এর সাথে যদি একটা 10 গুণ করি তাহলে পয়েন্ট এক ঘর পরে সরে আসবে, তাহলে 81.96 হবে, ঠিক আছে। তাহলে গুণ করে কত পেলাম? 81.96। এবার বলবে দাদা একক কি হবে? আমরা কি বের করছিলাম এটা? আমরা বের করছিলাম এবি মানে স্তম্ভটির দৈর্ঘ্য। যে কোনো জিনিসের দৈর্ঘ্য সবসময়ের জন্য যে এককটা বলে দেয় সেটাই হয়। ক্ষেত্রফল হলে সেটার স্কোয়ার, বা আয়তন হলে সেটার কিউব, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হবে? মিটার হবে। ব্যাস, হয়ে গেল। এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটা একটু লেন্দি এবং আমিও বোঝালাম একটু সময় নিয়ে। ওই যে কোন ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করব, তার কারণ একটাই, যাতে তোমাদের কোনো রকমের কোনো কনফিউশন না থাকে। এরপরেও যদি কারোর কোনো রকমের কনফিউশন থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাও।